দুঃস্বপ্ন ভেবে ভুলে যাব নাকি আগামী দিনের জন্য তৈরি থাকবো আমরা? 24-25টি তরতাজা প্রাণ গেল, প্রায় 1.5 লক্ষাধিক মানুষ ঘরছাড়া, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ও কৃষি জমির ক্ষয়ক্ষতি। সবে কি প্রকৃতির রোষানলে পড়ে হলো, নাকি আমরা পারতাম একটু অন্যভাবে এই দুর্যোগ মোকাবেলা করতে? যা হবার হয়ে গেছে ভেবে, অর্থাৎ সিকিম, উত্তরাখণ্ড বা দিল্লির মতো আমাদের রাজ্যেও বন্যা বা ভূমিধস হয়েছে বলে পাশ কেটে এড়িয়ে যাব, নাকি প্রাকৃতিক দুর্যোগকে আগামী দিনে কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে সিরিয়াসলি ভাববার সময় এসেছে? এমন বহু প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। তবে কি হবে প্রশ্ন করে? প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা বিশেষজ্ঞদের মতামতকে কতটা গুরুত্ব দিই? ইংরেজিতে একটা প্রবাদ আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। দুর্যোগ এলো, কিন্তু আমরা পারলাম কি মোকাবেলা করতে? আবহাওয়া দপ্তর আগে থেকেই সতর্ক করেছিল, তবুও আমরা তৎপর হতে পেরেছি কি? বিষয়গুলো সিরিয়াসলি ভাববার সময় কিন্তু এখন হয়েছে। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? বন্যা পরবর্তী কি কি সমস্যার সম্মুখীন হতে পারি আমরা। বেশিরভাগ জায়গায় জল নেমে গেছে, মানুষ বাড়ি ফিরে যাচ্ছেন। এখন কি সমস্যার সম্মুখীন হতে পারে সাধারণ মানুষ, এবং প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে কি কি? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ নিউজ ভ্যানগার্ডের 12তে পদার্পণ, তাই সকল দর্শক বন্ধু, বিজ্ঞাপনদাতা এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বানভাসী ত্রিপুরাবাসীর পাশে শুরু থেকেই আছি আমরা। প্রথম থেকেই গ্রাউন্ড জিরো থেকে আমরা প্রত্যেকটা দিক দেখেছি। তাই আমরা বারবার বলছি, আগামী দিনে আমরা কিভাবে এই দুর্যোগ মোকাবেলা করতে পারব তা নিয়ে এখনই ভাবা উচিত। তাই একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট প্রকৌশলী তথা সমাজকর্মী বিশ্বজিৎ চক্রবর্তী এবং বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। বিশ্বজিৎবাবু, প্রথমে আপনার কাছে আসি। প্রায় 41 বছর পর প্লাবিত প্রায় গোটা রাজ্য, 24 জনের সরকারিভাবে মৃত্যু অবশ্যই জানানো হয়েছে, প্রায় 1.5 লক্ষাধিক মানুষ ঘর ছাড়া। আপনি কি মনে করেন যে আমরা কি পারতাম 2024 সালে দাঁড়িয়ে একটু অন্যভাবে এই বন্যাটা মোকাবেলা করতে? প্রথমে আমি নিউজ ভ্যানগার্ডের সবাইকে বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানাই, এবং আমি বাড়িতে বসে বসে দেখেছি নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে খুব সুন্দরভাবে, খুব মানে ডিটেইল কভারেজ করা হয়েছে যে বন্যার বিষয়টি, এবং মানুষের উদ্বেগ যা রয়েছে এই জিনিসটা ফুটিয়ে তোলার জন্য যেটা আছে, এটার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার, এর জন্য মানে ধন্যবাদ জানাই এটার জন্য। আচ্ছা, এবার যেটা বলছিলাম, এবারের প্রাকৃতিক বিপর্যয়, তো এটা একটা সাংঘাতিক ইস্যু। প্রাকৃতিক বিপর্যয় আপনি খুব সুন্দর বলেছেন যে এটা আমরা কতটা অ্যাভয়েড করতে পারতাম কিনা। দেখুন, একটা হচ্ছে কি আনপ্রেসিডেন্টেড এবার ফ্লাড হয়েছে। নো ডাউট আমরা 4 দিনে 800 mm বৃষ্টি হয়েছে। এটা একটা সারা বছরে আমাদের যেখানে 2100-2200 mm বৃষ্টি হয়, সেখানে মাত্র 4 দিনে 400 হয়েছে বৃষ্টি। 800 বৃষ্টি হয়েছে, 800 mm। এর ভিতরে একদিন হাইয়েস্ট 288, অ্যারাউন্ড 300 হয়েছে। হ্যাঁ, কিন্তু ঠিকই আছে, এইরকম কিন্তু 2-1 দিনে হতেই পারে এই জিনিসটা, বৃষ্টিটা। এবং এভারেজ আমরা যতটা বৃষ্টি আমরা দেখি সেই তুলনায় এরকম ভাবে কয়েকদিন বৃষ্টি হয়, এটা কিন্তু খুব আনন্যাচারাল না, এটাও ন্যাচারালি। হয়তো 4 দিনের জায়গায় এটা যদি 5 দিন হতো, আজকে আমরা যদি বসে দাঁড়িয়ে একটু চিন্তা করি, তাহলে কি হতে পারতো আগরতলা শহরের অবস্থা, আরো কি ভয়াবহ অবস্থা হতে পারতো। এবং 5 দিন কিন্তু হতেই পারতো। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে আজকে দাঁড়িয়ে ভাবা যে আমরা কি আগের যে আমরা ফ্ল্যাটগুলো দেখেছি, এগুলো থেকে কি আমরা কি শিক্ষা কি নিয়েছি? এখন দিকে দিকে এটা কথা স্বাভাবিকভাবেই উঠছে অনেকের মধ্যে, স্মার্ট সিটিতে আমাদের যেটা আমরা এক্সপেক্টেড ছিল, সেই এক্সপেক্টেড কাজ কি হয়েছে, এবং সরকারের তরফ থেকে স্মার্ট সিটিতে কি কি টাকা খরচ হচ্ছে, কিভাবে কি প্রজেক্ট নেওয়া হচ্ছে, এগুলো নিয়ে একটা সুন্দর একটা শ্বেতপত্র জারি করারও প্রয়োজন আছে বলে মনে করি। কারণ মানুষ এটা নিয়ে কিন্তু কথা বলছে, জানতে চায় যে স্মার্ট সিটিতে আমরা অ্যাকচুয়ালি কি কাজ করেছি।
বা ধরুন আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এখানে যে আমরা কি সিরিয়াসলি এটা নিয়ে চিন্তা করেছি যে ড্রেনেজ অ্যারেঞ্জমেন্ট বলুন বা ধরুন এই যে ফ্লাড সিচুয়েশনটা ট্যাকেল করার ক্ষেত্রে পূর্বাভাস কিন্তু ছিল 22 তারিখ অবধি, কিন্তু আপনি ঠিক বলেছেন, আমিও দেখেছি, আমিও কথা বলেছি বাইরের সাথে, কিন্তু সেই পূর্বাভাস অনুযায়ী আমাদের প্রিপেয়ারনেস আমার মনে হয়েছে নট আপ টু দ্য মার্ক। সোজা কথা, আমার কাছে মনে হয়েছে নট আপ টু দ্য মার্ক। আর সেকেন্ড হচ্ছে এইবারের বন্যার একটা বিশেষ একটা সাইড হচ্ছে এইবারে দেখা গেছে যে যেসব জায়গা আগে কখনো আমরা দেখিনি বন্যার জলে প্লাবিত হচ্ছে, সেরকম অনেক জায়গা প্লাবিত হয়েছে। একদম, যেমন ধরুন আমরা কাটাখালের পাশের আশপাশ এলাকা নিয়ে পুরো আপনার একদম চারপাশ একদম আশপাশের একদম অল থ্রো, হ্যাঁ, এই জায়গাটাগুলোতে অনেক জায়গায় এটার জল শহরে ঢুকেও কিন্তু অনেকটা জায়গায় কিন্তু প্লাবিত হয়েছে। কিন্তু কারণটা হচ্ছে কাটাখালটাকে কি আমরা সেভাবে কি মেনটেন করছি না, কিন্তু কাটাখালটাকে ড্রেজিং করে যে পলি তোলা বলুন বা এনক্রোচমেন্ট করে করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই জায়গাটাতে। এই জায়গাটাতে আমাদের যে ওয়াটার ক্যারিং ক্যাপাসিটি, জলটা কোথায় যাবে? আগরতলা শহর একটা কড়াইয়ের মতো, এটা আমরা সবাই জানি, কিন্তু তাই বলে কি আমরা চুপচাপ কি আমরা বসে থাকবো? কতদিন চলবে তাহলে? আর বিজ্ঞানের অগ্রগতি কোথায় হলো যদি আমরা এটা নিয়ে ভাবার সময় হয়েছে। এটা সামান্য যা একটা জোড়াতালি দিয়ে চালিয়ে দেওয়া, পাম্প চালানো, এগুলো নট, ইট ইজ নট দ্য আলটিমেট সলিউশন। পয়েন্ট হচ্ছে এই যে বন্যার ভিতরে প্রফেশনাল চিন্তা ভাবনা এখন করবার সময় হয়ে গেছে। বন্যার ভিতরে এরকম সিচুয়েশন গুলো আমাদের একটা সুন্দর একটা খুলে দেয় যে আমরা চিন্তা করার দরকার এসে গেছে। এটা দেখুন প্রাকৃতিক চেঞ্জ কিন্তু হতে থাকে, কিন্তু আগরতলাতে আগে যতটা গরম পড়তো এখন অনেক গরম পড়ছে, বৃষ্টি আরো পড়তেই পারে, পড়তেই পারে, ধরেই আমরা ধরতেই পারি, আমরা এটা ধরে এগিয়ে যেতে হবে আমাদের। আমরা চুপচাপ বসে থাকলে এখানে চলবে না, এটা পরিষ্কার কথা হচ্ছে এটা। ঠিক, আমরা এখন সেটাই প্রশ্ন উঠছে বারবার এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অংশ থেকে কিন্তু এই প্রশ্ন উঠছে যে আমরা কতটুকু তৈরি ছিলাম। বৃষ্টি হয়েছে, জল জমেছে, কিছু জায়গায় মানুষ আটকে গেছে, আগরতলা শহরে বিশেষ করে, এবং সেখানে এসডিআরএফ এর টিম নামানো হয়েছে, স্কাউটস এন্ড গাইডস, টিএসআর নামানো হয়েছে, সেখানে উদ্ধার কার্য করা হয়েছে, দ্রুত করা হয়েছে, সবকিছু ঠিক আছে। উদ্ধার কার্য আর আগে থেকে সতর্ক থাকা দুটো কিন্তু আলাদা জিনিস। স্যার, এই মুহূর্তে আমরা যদি একটা জিনিস দেখি যে আগে থেকে নিচু জায়গার মানুষদের সরিয়ে আনা যেত কিনা, যেহেতু সতর্ক বার্তা ছিল এই ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি ভূমিধস ত্রিপুরা রাজ্যে খুব বেশি দেখা না গেলেও ভূমিধসের কিন্তু ত্রিপুরা রাজ্যে ইতিহাস আছে। এখন ভূমিধস হবার কি কোনো সতর্কতা পাওয়া যায় কিনা, এবং যদি যায় তাহলে সেই ধরনের ভূমিধস যেসব এলাকাগুলো প্রবণ ছিল সেখান থেকে মানুষগুলোকে এই ধরনের হেভি বৃষ্টির আগে সরিয়ে আনা হলো না কেন? নদীর পার খাল পার নিয়ে আমরা বাস্তবমুখী, যেটা বিশুদ্ধবাবু বলছিলেন, বাস্তবমুখী পরিকল্পনাগুলো করতে পারছি না কেন? সমস্যাগুলো কোন জায়গায় হচ্ছে আমাদের? নমস্কার। ভ্যানগার্ডকে আজকে এই ওনাদের 13তম জন্মবার্ষিকী, 12তে পা আমাদের, তো ওনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং উত্তরোত্তর আপনাদের শ্রীবৃদ্ধি ঘটুক। বিষয়টা মানে অত্যন্ত স্পর্শকাতর উত্তর দেওয়াটা। কারণ কি, এখন হয়তো ঘটনা যেহেতু ঘটে গিয়েছে, দুর্ঘটনা বা ডিজাস্টার যেহেতু হয়েছে, এখন যদি বলি যে প্রশাসন সেইভাবে প্রস্তুত ছিল না, কারণ ত্রিপুরা রাজ্যে অলরেডি একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, they must know what they have to work. তো এখন যখন নাকি বন্যা হবে, প্রচুর বৃষ্টি হবে, পাহাড়ি এলাকা, ওইখানে তো ধস নামবেই, ঠিক আছে। এখন তার আগে যেটা, ধস নামার আগে যেটা জিনিস করা দরকার সেটা হলো দেখা দরকার কোথায় ধস অধ্যুষিত এলাকায় লোকজন কেন বসবাস করছে, কেন ওইখানে ওনারা ওদেরকে বসবাস করার সুযোগ করে দেওয়া হয়েছে। যে কোনো কাজ যেভাবেই হোক ওনারা তো সেখানে বসবাস করতে আরম্ভ করেছেন না। এখন দেখুন, যখন নাকি কেউ অলরেডি কোথাও বসবাস আরম্ভ করে দেয়, যখন নাকি এরকম বৃষ্টি পড়া, কনসিস্টেন্ট বৃষ্টি পড়া আরম্ভ হয়, খুব স্বাভাবিক যে ওইখানে ভূমিধস হতেই পারে, এবং ল্যান্ডস্লাইড হলে লোকগুলোর অবস্থা খারাপ হবে এবং প্রাণহানি হবে, এবং তাই হয়েছে আমাদের একদম। এখন এটা তো যারা এগুলোকে মনিটর করে, দে মাস্ট বি আস্কড, ঠিক আছে, কেন কিভাবে ওদেরকে
কারা ওদেরকে ওইখানে বসতি স্থাপন করতে দিয়েছে, কেন ওরা ওইখানে বসবাস করছে। এমনকি আপনি যদি লক্ষ্য করে দেখেন যে নদীর পারে পারে যদি আমরা লক্ষ্য করি, বিভিন্ন হাওড়া নদীর পারে বা কাটাখালের পারে দেখবেন আপনি প্রচুর লোক সেখানে বসবাস করছে দীর্ঘদিন যাবত। প্রথমে একটা দুটো তিনটে চারটে করে আসে, পরবর্তী সময় দেখবেন যে সেখানে বিজনেস এস্টাবলিশমেন্ট পর্যন্ত সেখানে চলে আসে। আপনি বলতে গেলে প্রথম দিকে এক দুজন হয়তো বাধা দেয়, কিন্তু যে কোনো কারণেই হোক ওনারা হয়তো ইন্ডিভিজুয়াল লেভেলে দে আর ভেরি উইক, রেসিস্ট করতে পারে না। তো তার পিছনে অনেক ফ্যাক্টর আছে, আপনারাও জানেন। তো এখন ব্যাপারটা হলো দেখুন, বেসিক্যালি যেটা হয়েছে আমাদের কাছে একটা, তার আগেও কিন্তু 2017-তেও যে বন্যাটা হয়েছিল, আমরা হয়তো বলি যে এবার প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এটা যেমন সত্যি কথা। 2017-তেও কিন্তু প্রায় কাছাকাছি লেভেলেরই একটা কিন্তু বন্যা হয়ে গিয়েছে একদম। এবং আমার বাড়ি নদীর একদম হাওড়া নদীর মানে পারে। এবং আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট 2017 থেকে 2019-এ একটু জলের পরিমাণ বেড়েছে, তবে খুব বেশি বেড়েছে বলে আমার মনে হয় না। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে, কারণ আমার বাড়ির উচ্চতার নিরিখে জলের মুভমেন্ট গতি যা আমি দেখেছি, এইবারে যে জলটা ছিল, জলটা লঙ্গার পিরিয়ড অফ টাইম ধরে জলটা আটকে ছিল, বেরোতে সময় নিয়েছিল। 2017 এবং 2024-এর মধ্যে স্যার একটা পার্থক্য যে 2017-তে গোটা ত্রিপুরা রাজ্যে এই ধরনের ব্যাপক মানে গোটা রাজ্য বানভাসী হয়, বানভাসী হয়েছিল তো না, এতটা হয়নি। এবার 2024-এ যে এফেক্টটা হয়েছে 2017-তে এতটা এফেক্ট হয়নি। কিন্তু আমরা যে শহরের যে ব্যাপারটা বলছি আর কি, আমি যেহেতু হাওড়ার উপকূলের কথা আমি বলছি, আগরতলা শহরের কথা বলছি আর কি, নিশ্চয়ই যে গোমতী বা দক্ষিণ ত্রিপুরা বা উত্তর ত্রিপুরা বিভিন্ন জায়গায় যেটা দেখেছি আর কি, সেখানে তো নিশ্চয়ই যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড পরিমাণ, সুতরাং তো তার তো মানে বন্যার সিভিয়ারিটি নিঃসন্দেহে বাড়বে। কিন্তু 17 was basically an yardstick to us. যেমন এবার 24 একটা বেঞ্চমার্ক। অল প্ল্যানস আপনাকে রেডি করতে হবে যে 2017 থেকে যেহেতু 24 বেশি হয়েছে, আমি যখন 2017 প্ল্যানিংটাকে যদি বেস করে থাকতাম, তাহলে আমাকে 2024টাকে মোকাবেলা করা আরো একটু সোজা হতো। কারণ কি আপনি অনেক জায়গায় লক্ষ্য করে দেখবেন adequate number of boats were not there, বা যে সমস্ত গিয়ার্স গুলো লাগে, লাইফ জ্যাকেট যারা নাকি বাঁচাবার জন্য যাদেরকে দরকার, সব জায়গায় তো এসডিআরএফ ছিল না। আমি দেখেছি আমাদের এলাকাতে মোটামুটি ভাবে হয়তো সরকারি কর্মকর্তারা বা জনপ্রতিনিধিরা ওনারা মাঠে ছিলেন। ইট ইজ বেসিক্যালি ওয়ান গুড সাইন আই সিন দিস ইয়ার। কিন্তু এই যে মানে বেসিক্যালি আবদ্ধ যে বন্যায় যারা নাকি মানে দুর্গত যারা আছে অবস্থা, যারা আটকে গিয়েছে, ওদেরকে যে উদ্ধার করে আনবার জন্য যে বোটের দরকার বা এই সমস্ত কিছু দরকার, রাত্রিবেলা দেখুন এইবার যে 2022 তারিখে যেটা আমরা দেখেছি, হঠাৎ করে বিকাল সন্ধ্যা 6:30টার পর থেকে 7টা থেকে রাত্রি 2টো অব্দি জলটা মানে প্রচন্ড গতিতে বাড়তে আরম্ভ করছিল, এবং রাত্রি 9টা থেকে 9:30 নাগাদ বিদ্যুৎ বন্ধ। তো আপনি কোমর বা যদি চেস্ট ডিপ ওয়াটারে একটা লোককে উদ্ধার করে আনা, সেখানে উইদাউট বোট যেখানে নেই, সেখানে কিভাবে তুলে আনবেন? আমি তো দেখেছি কিছু কিছু ছেলে ওরা দে ওয়ার বেসিক্যালি ভেরি মাচ ব্রেভ, লাইফ সেভিং গিয়ার ছাড়া সেখানে এটা খুবই বিপজ্জনক, ওদেরকে দেখেছি কাজ করতে, ঠিক আছে, মানে অনেকে খাওয়া নিয়ে গেছে বা অনেকে উদ্ধার করে আনতে সাহায্য করেছে একদম। তো সুতরাং এই জিনিসগুলো তো অ্যাটলিস্ট যে গিয়ার্স গুলো আছে, যে এই যে এনডিআরএফ নাও ট্রেনিং যাদেরকে বলা হচ্ছে, ভলান্টিয়ারদেরকে আমরা সেই চিত্রটাই কিন্তু দেখেছি আপনি যেটা বলতে চেয়েছেন, এবং সেটা অনেকেই বলছে যে এসডিআরএফ বা রাজ্য যে ডিজাস্টার ম্যানেজমেন্ট যেভাবে কাজ করেছে বিভিন্ন ডিএম অফিস বা এসডিএম অফিসগুলো থেকে, সেখানে যারাই কাজ করেছে তাদের কাজ করার ধরন ছিল একরকম, তাদের উদ্ধার কাজের ধরন ছিল একরকম, এবং এনডিআরএফ যখন মাঠে নামে কিছুক্ষণের মধ্যেই কিন্তু চিত্রটা পাল্টে যায়। এনডিআরএফ যখনই এসছে এবং যখনই দিল্লি থেকে এনডিআরএফকে পাঠানো হয়, তখন আমরা দেখেছি তারা যে ট্রেন্ড, এবং তার কিন্তু আমরা একদম প্রমাণ, আমরা মিডিয়া পার্সনরা প্রমাণ যারা সামনে থেকে তাদের দেখেছি, তাদের যে উদ্ধার কার্য, তাদের যে স্পিড উদ্ধার কার্যের, কিছুক্ষণের মধ্যেই কিন্তু পাল্টে গেছে চিত্রটা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এনডিআরএফ যে জিনিসটা করতে পারলো, সেটা এসডিআরএফ কেন দ্রুত করতে পারলো না, বা আমাদের আর যেসব জায়গাগুলো মেরামত করার ছিল সেগুলো কেন করা গেল না? মানে সেগুলো করতে গেলে আমাদের কি সমস্যা আছে? আমাদের কি শুধু আর্থিক মানে প্রতিবন্ধকতা আছে, নাকি এটার পিছনে আর অন্য কোনো কারণ আছে? আমি বিভিন্ন যখন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি, আমি দীর্ঘদিন 2017 সালের পরও আমি আরো 3 বছর কলেজে কাজ করেছি, অধ্যক্ষ হিসেবে কাজ করতে দেখেছি। আমাদের কাছে প্রায় নোটিশ যেত ট্রেনিং এর জন্য, ভলান্টিয়ারদেরকে পাঠাবার জন্য, যেহেতু অ্যাকচুয়ালি দ্য টাইপ এন্ড দ্য কোয়ালিটি অফ ট্রেনিং বেসিক্যালি
আমি যেগুলো দেখেছি আর কি ইম্পার্ট হচ্ছে আর একটু আসলে কি আর একটু বেটার আর একটু মানে হস্টাইল পিরিয়ডে কি কি বিপদ হতে পারে এগুলোকে মাথায় রেখে বন্যার সিভিয়ারিটি কি হতে পারে এগুলো মাথায় রেখে ছেলে মেয়েদেরকে আরো ট্রেন করা দরকার আমার মনে হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ কি দেখুন সাহস অনেকেরই আছে কিন্তু যে কয়েকটা প্রাণ গেল, ঠিক আছে, যেরকম মানে হয়তো আপনি যদি কাউকে যখন উদ্ধার করতে যাবেন সামনে থেকে যদি উদ্ধার করতে যান ইউ হ্যাভ এ চান্স অফ বেসিক্যালি গেটিং এফেক্টেড, ঠিক আছে। এই যে মনে হয়তো সাহসের জোরে হয়তো কিছু কিছু ছেলেকে আমি দেখেছি এগিয়েছে কাজ করতে গিয়েছে, কিন্তু দিস ইজ নট দ্য রাইট ওয়ে। রাইট ওয়েতে না গেলে তো নিজের জীবন সংখ্যা মানে নিজের জীবন মানে হাতে বাজি রেখে কাজ করতে হচ্ছে। দেখেছি আমরা যারা ট্রেন্ড, আমরা টিএসআর জওয়ানকে দেখেছি মারা গেছে, এবং এটাও আপনাদের জানি রাখি অনেকে হয়তো জানে না ব্যক্তিগতভাবে, যেটা আমাদের কাছে খবর আছে যে এনডিআরএফ এর টিম এসেছিল, আসা মাত্রই মণিপুরের একজন পার্সোনাল পুলিশ পার্সোনাল উনি কিন্তু বিপদে পড়ে গেছিলেন, ওনাকে কিন্তু রেস্কিউ করা হয়েছে, উনি এসে কিন্তু বিপদে পড়ে গেছিলেন, যেটা আমাদের কাটাখালে হয়েছিল। এখন সমস্যা হচ্ছে যে আমরা জল দেখেছি, সবাই জানে, এখন সবাই এই ফ্লাড নিয়ে অনেকেই হয়তো আর কথা বলতে চাইছে না, শুনতে চাইছে না, কারণ প্রচুর কথা হয়ে গেছে। বিশেষবাবু, এই যে আমরা একটা ছোট্ট করে আমরা এখন বর্তমানে কি মানুষের সমস্যা হচ্ছে বা আগামী দিনে কি সমস্যা হতে পারে তা নিয়ে আমরা অবশ্যই একটু আলোচনা করব, মানুষের জানার প্রয়োজন রয়েছে এই জিনিসগুলো। কিন্তু তার আগে এই যে আমরা নির্মাণ, অপরিকল্পিতভাবে নির্মাণ, শুধু আগরতলা শহর নয়, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে অপরিকল্পিতভাবে নির্মাণগুলো কতটা এফেক্ট করছে আমাদের জল আটকে দেওয়ার ক্ষেত্রে? অবশ্যই। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আগরতলা শহরে যারা আছে আমরাও কিন্তু দোষ আমাদেরও আছে। প্রথম কথা হচ্ছে, যেমন আমরা প্রথম কথা নির্মাণের আগে বলছি, আমরা ড্রেনগুলোকে আমরা নিজের বাড়ির যত আবর্জনা আছে গিয়ে বন্ধ করে দিই, প্লাস্টিক থেকে শুরু করে নিজের বাড়ির কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, যেমন এটা একটা সেফ ড্রেন আমাদের ডাম্পিং স্টেশন, সেটা বুঝতে হবে আমাদের, সেটা জানতে হবে। এবং এটার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন দরকার, যেখানে যেখানে ইয়ে করা হচ্ছে, মানে খুব বড় রকমের ফাইন করা দরকার, মনিটরিং মেকানিজম, সিসিটিভি সবকিছু আছে, মনিটরিং মেকানিজমটা দরকার। হ্যাঁ, এটা কিছু। সেকেন্ড হচ্ছে কি, এই যে কাটাখালের এখানে এনক্রোচমেন্ট করে যে বাড়ি হচ্ছে, এগুলো কি পলিটিক্যাল রিহ্যাবিলিটেশন না কি ব্যাপারটা? এগুলোকে একটু সাহসে সরকারকে পদক্ষেপ নেওয়ার দরকার আছে। এগুলোকে এইভাবে তো চলতে দেওয়া যায় না। একটা জায়গায় এখানে আপনি কথাটাতে আপনার সঙ্গে আমি অ্যাড করে দিই, এই যে অভয়নগর ব্রিজের এখানে এনক্রোচমেন্টের কথা যখন আপনি বলছেন, অভয়নগর ব্রিজের এখানে কাটাখালের ওপর একদম চরে আমরা দেখছি একটা বিশাল বড় কনস্ট্রাকশন হচ্ছে, এবং সেটা খুব সম্ভবত গভর্নমেন্ট কনস্ট্রাকশন। এটা কি করে সম্ভব? একদম চরের মধ্যে কাটাখালটাকে অলমোস্ট ধরুন ওখানে 30% বা 40% বন্ধ করে দেওয়া হচ্ছে, এই যে বিল্ডিংটা হয় কাটাখালের ওপরেই বলতে গেলে এটা হচ্ছে চরে, তাহলে এগুলো করে তো তাহলে আরো বিপদ ডেকে আনা হচ্ছে। আমি বলবো সরকার এটার থেকে মানে ওয়ার্নিং সিগন্যাল নিয়ে পুরোটা বিষয় দেখে, বিশেষ করে আমি বলবো যে এনক্রোচমেন্ট ম্যাটারটা আপনি যেটা বললেন এটা সহ আরো ডিটেইল টোটাল ড্রেজিং করে কেন মাটিগুলো তোলা হচ্ছে না, হাওড়া নদীরও মাটি, কাটাখালেরও মাটি যে তোলার ব্যাপার এখানে হলে তাহলে জল অনেক নাব্যতাটা বাড়বে। এছাড়া আরো অনেক অপশন আছে যেগুলো চিন্তা করা যেতে পারে। জলটাকে তো কোথাও না কোথাও নিয়ে ফেলতে হবে, এটাকে কোথাও না কোথাও অ্যারেঞ্জমেন্ট করতে হবে, এরকম কিছু একটা চিন্তা ভাবনা দরকার আছে। সোজা কথা হচ্ছে এগুলো থিঙ্কিং এ আমি জোর দেবো, এই গভর্নমেন্টের এই পলিসি এবং থিঙ্কিং ডেডিকেটেড টিম এটা নিয়ে থিঙ্ক করার দরকার আছে। ফুল টাইম না হোক অন্তত এটা মনিটরিং এর একটা ব্যবস্থা দরকার আছে এই জায়গাটাতে, যে এই ডিরেকশনে কি কাজ হচ্ছে, আমরা কি করতে পারি, এটা নিয়ে আমাদের যতক্ষণ আমরা থিঙ্কিং করছি, কেউ একজন প্রজেক্ট বানিয়ে দিল, বাকি একজন ইমপ্লিমেন্ট করে দিল, পয়সা খরচ হবে কিন্তু কাজের কাজ হবে না। সমস্যাটা হচ্ছে সেই জায়গাটাতেই যে আমরা যে আমলাদের উপর নির্ভরশীল, সে আমরা সত্যি কি আন্তরিক হয় এইসব কাজগুলো করার জন্য, নাকি আমাদের রাজ্যে সেই ধরনের প্রফেশনাল লোকের অভাব রয়েছে যাদের থেকে আমরা এই ধরনের বুদ্ধিগুলো পেতে পারি বা যাদের সার্ভিসটা আমরা পেতে পারি, সেই প্রশ্নটাও কিন্তু ওঠে। সেটা শুধু এই আমল ওই আগের আমল, কোন আমলকে কোন আমল ছোট করবে বড় করবে, পলিটিক্যালি কারা গেইন নেবে, সেসব বিষয় চিন্তা না করে এই যে সার্বিকভাবে মানুষ যেখানে অসুবিধায় পড়ে, সেই অসুবিধাগুলো থেকে, সমস্যাগুলো থেকে মানুষকে রেহাই দিতে, মুক্তি দিতে কি কি করা যেতে পারে? প্রফেশনালসদের কি অভাব রয়েছে আমাদের রাজ্যে? আমরা কি নিতে পারি না অন্য কাউর থেকে কোনো যুক্তি বা বুদ্ধি? বিভিন্ন বড় বড় রাজ্যে আমরা দেখেছি আইআইটি থেকে বুদ্ধি নিচ্ছে, তা আমরা কেন পিছিয়ে যাচ্ছি? আমাদের রাজ্যেও তো এরকম মানুষের ম্যান পাওয়ারের বা সোর্সের অভাব নেই, রিসোর্সের অভাব নেই, তাহলে আমরা কেন পিছিয়ে যাচ্ছি? চলুন সেই প্রশ্নগুলো এখন উঠতে শুরু করেছে, আরো জোরদার উঠবে অবশ্যই, কারণ
আর আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক যে দুর্যোগ, সেই দুর্যোগ কিন্তু দিন দিন আরো বেশি হতে পারে, তার জন্য আমাদের তৈরি থাকতে স্যার হবে। একদিকে আমাদের স্মার্ট সিটিতে আমাদের আগরতলা একদম সিলেক্টেড এবং এখানে অনেক টাকা খরচ হচ্ছে অলরেডি, আরোটা একদম। ইট ইজ অ্যাবান্ডেন্স ইজ তাহলে দেয়ার। কোথায় কোথায় হচ্ছে? Problem টা স্মার্ট কোথায়? সিটিতে মানুষ স্মার্টলি ডুবে যাচ্ছে, স্মার্টলি 2-3 দিন মানুষ জলের তলায় থাকছে, তাহলে এটা কি করে স্মার্ট সিটি হচ্ছে? এখন জল নামছে, মানুষ বাড়ি ফিরে যাচ্ছে। আগামী দিন কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, এটা কিন্তু এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চিত বিষয়। মানুষের জেনে রাখা ভালো, এবং মানুষের কি কি সমস্যা হতে পারে এবং সেগুলো থেকে উত্তরণের কি পথ হতে পারে, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। স্যার, প্রথমে আপনার কাছে আসি। আমরা এই মুহূর্তে যেটা হবে, সবাই যেটা নিয়ে আলোচনা করছে যে জলবাহিত রোগ হতে পারে, এবং তার জন্য প্রশাসনের তরফ থেকে কি কি উদ্যোগ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? ব্যক্তিগত স্তরে বিভিন্ন সামাজিক সংস্থাগুলো, ক্লাবগুলো বা বিভিন্ন রাজনৈতিক দল কি করতে পারে এবং প্রশাসন কি করতে পারে? দেখুন, মানে জলবাহিত রোগ তো হতেই পারে, কারণ কি আপনার ডায়রিয়া বা টাইফয়েড, ঠিক আছে, তো ইত্যাদি তো হতেই পারে, ডিসেন্ট্রি এগুলো হবে, প্লাস ডেঙ্গু, ম্যালেরিয়া, ভেক্টর বর্ন ডিজিজ যাকে বলে। একদম। তো এখন এগুলোকে ট্যাকেল করবার জন্য মানে হেলথ ডিপার্টমেন্টকে আগে থেকে একটু সজাগ থাকতে হবে। অ্যাটলিস্ট লক্ষ্য করছিলাম যে বিভিন্ন জায়গায় ড্রেন ফেন যেগুলো আছে এগুলোতে মানে ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, যাতে এটা মানে না ছড়ায়। তো এখন এটা তো এই যখন নাকি আফটার ফ্লাডের এটাই একটা বড় একটা এফেক্ট, যে বেসিক্যালি ওয়াটার বর্ন ডিজিজ এবং ভেক্টর বর্ন ডিজিজেস হয়, ঠিক আছে। এখন হসপিটালগুলোকে নিশ্চয়ই সেক্রেটারি লেভেলে বা মন্ত্রী যিনি আছেন, মুখ্যমন্ত্রী, উনি নিজেই দেখছেন, নিশ্চয়ই ইনস্ট্রাকশন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে যে দে শুড বি রেডি, ঠিক আছে। এবং হাসপাতালে হয়তো সবচেয়ে বড় ব্যাপার যেগুলো যে শিশুদের ব্যাপারটা, একদম শিশুদের নিরাপত্তা। এখানেও কি আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর পাবো, নাকি এখানেও আমরা মানুষ অসুস্থ হবে তারপর হাসপাতালে গিয়ে চিকিৎসা করবে? এগুলো সম্পর্কে তো মানে অ্যাকচুয়ালি যারা নাকি ডিজাস্টার লেভেল ম্যানেজমেন্ট কমিটিতে আছে, দে ভিজুয়ালাইজ অল দিস থিংস, আমাকে কি হতে পারে। একটা হলো দেখুন, একটা ফ্লাড হওয়ার আগে একটা প্রসেস, ডিউরিং ফ্লাড আর আফটার ফ্লাড। এখন হলো আফটার ফ্লাড। কারণ আফটার ফ্লাডে আমাকে দেখতে হবে এখানে দুটো রকমের পলিসি আছে, একটা হবে শর্ট টার্ম, একটা হবে লং টার্ম। একটা হলো রিহেবিলিটেশন, ঠিক আছে, আর একটা হলো যে প্রোটেকশন। এগুলো হবে আমার লং টার্ম প্ল্যানিং এ। আর শর্ট টার্ম প্ল্যানিং হলো আমাকে যাদের লস হয়েছে, ইমিডিয়েট যাদের লস হয়েছে, ওদেরকে কিভাবে রেহাই দেওয়া যায়। অ্যাটলিস্ট হেলথ আমার একটা জায়গা আছে, ঠিক আছে, হেলথের মধ্যে যত কিছু আছে, স্লিপলেসনেসও একটা আছে, অনেকের মানসিক ভারসাম্য হারাবে। কারণ কি অনেকের আপনি দেখবেন বাড়ি, কারণ কি অনেকের বাড়ি ঘরে এত পরিমাণে জল উঠেছে। আমি একটা রাস্তায় গিয়েছিলাম, দেখলাম যে ওনার ফ্রিজ চলে গেছে, ওনার ইনভার্টার চলে গেছে, বাড়ি যে মানে বিছানার যত জিনিসপত্র ছিল সব ভিজে নষ্ট হয়ে গেছে, বই পত্র কাগজ যা যা আছে এগুলো কিছুই নেই। মানে মোটামুটি মাথা মানে ওনার মানে মানে অর্ধ উন্মাদের মতো অবস্থা। আমার উনি এগুলো তো হয় স্বাভাবিক। সুতরাং এগুলো হলো শর্ট টার্ম মেজাজ, কতখানি রিলিফ সরকার দিতে পারে ওদেরকে, ঠিক আছে। এই জায়গাটা যদি সরকারকে দেখতে হবে, শর্ট টার্ম রিলিফ একটা আছে এবং তার মধ্যে হেলথ একটা আছে। মানুষের বাড়ি হয়তো ভেঙে গিয়েছে, যার নাকি বাড়ির ঘরটা ভেঙে গিয়েছে, সেটাকে প্রশাসনিক স্তরে লেভেলে হেলথরা যেরকম আছে এই জিনিসগুলো মেরামত করতে হবে। কারণ একটা মানুষের এখন এই মুহূর্তে কিন্তু কর্মের অভাবও হবে, এবং গ্রামীণ অর্থনীতির উপর কিন্তু একটা বিরাট বড় ধাক্কা আসবে এই মুহূর্তে। ডেফিনেটলি মানুষ দেখুন, জাস্ট আমি যদি মানে জমি কালি লাগিয়েছে কয়দিন আগে, এই তো মানে জুলাই মাসে মানে কৃষি জমি কালি জাস্ট বপন করেছে ওরা। এখন জমির কি অবস্থা কি বলতে পারে, কি পলি পড়েছে না বালি পড়েছে। পলি পড়লে নয়তো উর্বরতা বাড়বে, আবার লাগাবে হবে, কিন্তু যদি জমিতে বালি আসে, বালি আসার তো চান্স আছে, তাহলে তো তার জমিটা শেষ, ঠিক আছে। সুতরাং অনেক রকমের মানে 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 পোস্ট ফ্লাড মানে সিনারিও সো ডিভাস্টেটিং। কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার লস হয়েছে, গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার লস হয়েছে, অনেক স্কুল বিল্ডিং ভেঙে গিয়েছে, টেলিকম ভেঙে গিয়েছে, রাস্তাঘাট ভেঙে গিয়েছে। আমরা তো সেদিন দেখছিলাম মুম্বাই আগামীতে রাস্তা, জাতীয় সড়ক কাছে গ্রামীণ রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ। তারপরে আপনার জল মানে জলের যে কানেক্টিভিটি নেই, ইলেকট্রিক পোল ভেঙে পড়েছে। সুতরাং এগুলো তো ইমিডিয়েট যেগুলো আছে এগুলোকে রেস্টোর করাতে হবে তো তাড়াতাড়ি। ঠিক, প্রায় ৫,০০০ কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতির অনুমান করা হচ্ছে, এবং আনুমানিক বলা হচ্ছে যে ৫,০০০ কোটি টাকা, সেটা বাড়তেও পারে। আর এখন একটা গেল আপনি এই যে জিনিসটা বললাম, বেসিক্যালি হেলথ, প্রপার্টি লস, ইনফ্রাস্ট্রাকচার,
এই তিনটে হলো শর্ট টার্ম, এগুলো কত তাড়াতাড়ি রিড্রেস করা যায়। এরপরে হলো আপনাকে দীর্ঘমেয়াদী যে ব্যাপারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তো আপনাকে অনেক রকমের ব্যাপার আছে, সেখানের মধ্যে ইনস্টিটিউশনাল যে অব্লিগেশন গুলো আছে, এক্সিস্টিং রুলস আছে, সরকারের মানে সদিচ্ছা কতটুকু, ঠিক আছে, গভর্নমেন্টের অ্যাটিটিউড কিরকম, অল দিস থিংস ম্যাটার করে। এখানে বিশেষভাবে এই যে আমরা এখন বলছি যে মানুষ সবচেয়ে বেশি চিন্তিত যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে এই যে সরকারি সাহায্য বা সহায়তা যেটা পাওয়ার, যেটা এই মুহূর্তে এই ধরনের যখন 40 কোটি টাকা দিয়েছে, 40 কোটি টাকা অ্যাডভান্স এসডিআরএফ এর রিলিজ করা হয়েছে, এবং আরো সেটা আসবে। এখানে 5,000 কোটি টাকা অনুমান করা হচ্ছে, সেই জায়গায় 40 কোটি টাকা তো একদমই নিহাতি সামান্য। মুখ্যমন্ত্রী তো কালকে সর্বদলীয় মিটিং এ বললেন 15,000 কোটি টাকা লস হয়েছে, মানে এস্টিমেটেড প্রশাসনিক তরফ থেকে 5,000 বলা হয়েছে, তারপরে এখন 15,000 হয়েছে। কালকে তো সর্বদলীয় মিটিং, আজকে পত্রিকাও দেখলাম 15,000 কোটি টাকার ক্ষতির সম্ভাবনার কথা বলা হচ্ছে। এখন সম্ভাবনা কেন, কৃষি একটা বিরাট বড় ফ্যাক্টর, এবং যে আপনি যেটা বলছিলেন যে গভর্নমেন্টের যে ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়েছে, আপনি যদি সবগুলো লক্ষ্য করে দেখুন, আপনি যদি সবগুলোকে যদি ক্যালকুলেশন করুন, আপনি দেখুন ভিজুয়ালাইজ করা যায় না। এখন এটা কাজ হলো, এটা নিয়ে যে এসডিআরএফ যেটা আছে আমাদের, মানে আমি এই কথাগুলো আগেও ডিস্ট্রিক্ট লেভেলে বলেছি, আপনারা বেসিক্যালি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা মেজার করুন যখন নাকি বন্যা হয়ে যায়, হোয়ার দ্য বেসিক্যালি লসেস আর অকারিং। ঠিক আছে, এখানে ইন্ডিভিজুয়াল লেভেলে কিছু লস হয়, কিছু ম্যাক্রো লেভেলে হয়, কিছু মাইক্রো লেভেলে হয়, কিছু কিছু যেমন ইনফ্রাস্ট্রাকচারে লসটা হচ্ছে। যেমন আমার কৃষি জমিটাই নষ্ট হয়েছে, অনেকের জমি উর্বর হয়ে যায়, অনেকের জমি শেষ, ঠিক আছে, তার ফসল নষ্ট হয়েছে। হ্যাঁ, সুতরাং আপনি কারোর বাড়ি ঘর ভেঙে গিয়েছে, কারোর মাইনর ভেঙেছে, রাস্তাঘাট ভেঙেছে, ইলেকট্রিক পোল পড়ে গেছে, তারপর মানুষ যে এই কদিন যে কর্মহীন অবস্থায় আছে, অনেকে মানে যে কর্মহীন অবস্থায় আছে, তার ফলে তো একটা লস হচ্ছে তো না? ঠিক, সেটাই, তার তো ব্যক্তিগত লস হচ্ছে তো না, বলে ব্যক্তিগত লস হচ্ছে, এবং সেটা মানে ন্যাশনাল লস হচ্ছে। তার টেস্টিং এর দরকার, অভাব তো দেখা দেবে। হ্যাঁ, এবং সেটার একটা স্টাডি তো করা দরকার, একটা স্টাডি, গভর্নমেন্ট শুড মেক এ স্টাডি। একদম, আমার মনে হয় এটা একটা গভর্নমেন্টের একটা বিরাট চ্যালেঞ্জ হবে। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই হবে, প্রায়োরিটি ঠিক করা, এবং কোথায় কোথায় আমি প্রপার ইউটিলাইজেশন, প্রপার যার অ্যাকচুয়ালি যারা এফেক্টেড বেশি, ওদের কাছে প্রায়োরিটি ঠিক করে ওদেরকে ক্ষতিপূরণ দেওয়া। 5,000 হেক্টর ভেজিটেবল নষ্ট হয়েছে, হ্যাঁ, 1.2 লাখ হেক্টর আপনার ক্রপস ইয়ে হয়েছে, এফেক্টেড হয়েছে। কতটা কি এফেক্টেড হয়েছে এটা ফিল্ড লেভেলে স্টাডি করা, এটা মানে দ্রুততার সঙ্গে এটা আইডেন্টিফাই করা কোথায় কি হয়েছে। এটা হচ্ছে প্রাইমারিলি যারা এফেক্টেড হয়েছে, বাড়িঘর যারা গেছে, এটা একদম প্রত্যেকটা বাড়িঘর যারা গেছে, যাদের যা বাড়িঘর থেকে বাড়িঘরে যাদের এখন যারা বাড়িতে ফিরে গেছে, যাদের বাড়িঘরে জিনিসপত্র নষ্ট হয়েছে বা বাড়িঘরে সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলোর যে সহায়তা, সেটা তো প্রশাসন থেকে ডাইরেক্টলি করা হবে এই মুহূর্তে, করা উচিত। আই ডোন্ট নো মানে সেটা করা উচিত, সেটাই ডিএমএসডিএম হয়ে সেটা ডাইরেক্টলি করা হয় এবং অ্যাসেসমেন্ট করা হয়, অন স্পট অ্যাসেসমেন্ট। মানে দেখুন, এটা একটা কথা বলি, এটা যত দ্রুত হবে তার সোশ্যাল কস্ট তত কম হবে। সরকার যত লিঙ্গার করবে ক্রাইসিস তত বাড়বে, ঠিক আছে। এটা কিন্তু গভর্নমেন্ট অনেক সময় অনেককে হয়তো শিবিরে ত্রাণ কিছু পৌঁছে দিয়েছে, কাউকে আহার দিয়েছে, ঠিক আছে। এটা যেমন কাজ করেছে, ওনাদের ফোর্স কাজ করেছে, বিভিন্ন জনগণ কাজ করেছে, তাই সাময়িকভাবে কাজটা কিন্তু উঠে গিয়েছে, ঠিক আছে। অন দ্য ডে অফ দ্য ফ্লাড দিন যাবে, সবাই নিজের মধ্যে ব্যস্ত হবে, কতদিন সবাই অন্যের জন্য করবে। ঠিক, বুঝতে পারবো। এটা গভর্নমেন্টের চ্যালেঞ্জ এই কারণে বলছি, অনেক সময় কথা হয় জলের টাকা জ্বলে গেছে, আচ্ছা, সেই রকম যাতে না হয়। আচ্ছা, সরকারকে আপনি একটা ভালো দিক বললেন, এটা খুব, জলের টাকা জ্বলে গেছে, জলের টাকা যেন জলে না যায়, এবং যাদের প্রয়োজন এই মুহূর্তে, এবং তাদের, এবং যেটার সঙ্গে আমি সঞ্জয় স্যার যেটা বলছিলেন যে দ্রুত যাদের প্রয়োজন তাদের হাতে যেন দ্রুত পৌঁছায়, সেটা দেখার দায়িত্ব অবশ্যই সরকারের। কিন্তু কে দেখবে, মনিটরিং কে করবে? স্পেশাল কোন টিম আলাদা করে এটার জন্য কি তৈরি করা হয়, নাকি এটাও প্রশাসনের তরফ থেকে যারা আমলারা যারা রয়েছেন তারাই দেখেন? প্রশাসন এটার জন্য স্পেশাল মনিটরিং টিম তৈরি করতেই হবে। নর্মাল ওয়েতে এটা হবে না। প্রশাসনিক টিমের ভেতরে আমরা ইলেকশনের সময় যেরকম আপদের সময় যেটা হয় আর কি, যেটা ডিজাস্টারের সময় স্পেশাল টিম ছাড়া হবে না এটা ঠিকভাবে। তবে স্পেশাল টিম তৈরি করার ক্ষেত্রেও এখানে সেরকম ভাবে তৈরি করতে হবে, যাদের ডিপেন্ডেবল লোক আছে ওদেরকে টিম লিড করে ও যাতে ওইভাবে গিয়ে কাজটা করে ঠিকভাবে, যাতে জিনিসটা উঠে আসে।
এটা গেল প্রত্যেকটা দপ্তরকে বের করতে হবে। যেমন আমি পূর্ত দপ্তরের কথাই বলছি, ওয়াটার রিসোর্সের দপ্তরের কথা বলছি, যে জলটা অনেক জায়গাতেই দেখবেন এই যে বিভিন্ন, যেমন আপনি দেখুন না, এটা দৃষ্টিকটু ব্যাপার, এই যে আপনার রাধানগরে জল জমে আছে অনেকটা। কেন এখানে জল জমবে বলুন তো? একটা ক্রস ড্রেনেজের অভাবে জলটা জমে আছে। ঠিক, হ্যাঁ, একটা ক্রস ড্রেনেজ স্ট্রাকচার। এরকম আর অনেক জায়গা আছে রাস্তা দেখবেন শুধু ক্রস ড্রেনেজ স্ট্রাকচারটা করা হয়নি। মানে এটা কিন্তু টেকনিক্যালি ক্রস ড্রেনেজ লাগেই এখানে, কেন করা হয়নি? জায়গায় এখানে জল এসে জমবে, স্বাভাবিক। এটা তো এরকম অনেকগুলো আছে এরকমের ইস্যু এই ধরনের। তো এরকম টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে এইগুলো দরকার আছে আর কি, আমার মনে হয় বের করা, একদম স্টাডি করে কোথায় কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কোথায় জমেছে। এবং সেটা শুধু বর্ষা হলে বা বন্যা হলে, বৃষ্টি হলেই মনে পড়বে তা নয়, সারা বছরের তো একটা রুটিন কাজ থাকার কথা। নরমালি কি হতো, আমি যখন নরমাল কি হয়, একজন যখন সার্ভিসে থাকে না, তখন ও থাকবে যে ওর বেরিয়ে যায়, বেরিয়ে গেছে কোথায় হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে, আচ্ছা, কারণ ও বৃষ্টির সময় বেরোতে হয়, বৃষ্টির সময় বেরিয়ে ওকে পর্যবেক্ষণ করে ঠিক করতে হয় যে আমার কোথায় প্রবলেমটা হচ্ছে, এটা সলিউশনটা কি হবে, কারণ এই সিচুয়েশনটা তো আমি পরে পাবো না আবার। ঠিক, একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনাদের দুজনের, আপনাদের কি মতামত এটা জানতে চাইবো। একটা হচ্ছে যে অনেক মানুষের মূল্যবান নথিপত্র, আসবাবপত্র বা ঘরের জিনিসপত্র, বিষয় সম্পত্তি ক্ষয় হয়েছে, নষ্ট হয়েছে, সেটা তো রয়েছেই, কিন্তু মূল্যবান নথিপত্র, কেউ হয়তো বার্থ সার্টিফিকেট, কেউ হয়তো স্কুল সার্টিফিকেট, সঙ্গে সবকিছু নষ্ট হয়ে গেছে। একটু বলছি এখানে, মানে আপনার ডিজি লকারের ব্যবস্থা আছে, বুঝতে পারছেন তো? তো আমি এমনিতে এখন সবাইকে আমি বলবো এই জিনিসটা, ডিজি লকার মানে একটা গভর্নমেন্টের অথেন্টিকেটেড লকার সিস্টেম, ডিজিটাল লকার। তো ওই জায়গাতে আপনারা যাদের নষ্ট হয়েছে এটারও ব্যবস্থা আছে ওইখান থেকে নেওয়ার, বা আপনাদের যার আপনারা এখনো করেননি, ডিজি লকারে গিয়ে আপনারা সবকিছু ওখানে সেভ করে রাখুন, এবং এটা একদম অথেন্টিকেটেড। এবং আপনি যারা জবে যাচ্ছেন এটা কিন্তু আপনার আলাদা ফিজিক্যালি শো করতে হয় না, ডিজি লকার ডকুমেন্ট ইজ অথেন্টিকেটেড ডকুমেন্ট, অ্যাকসেপ্টেবল। ঠিক, ফাইন, আমি মেনে নিলাম আপনার কথাটা, কিন্তু সমস্যাটা কোন জায়গায় হচ্ছে? এই এত কিছুর পরও এমন বহু সরকারি দপ্তর থাকবে যেখানে দপ্তরের কর্মীরা কাউকে একটা কাগজপত্র দেখাতে গিয়ে আপনার অরিজিনালটা নিয়ে আসুন বলবে, স্যার অরিজিনালটা তো ফ্লাডে নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই। এই আন্তরিকতাটা বা সরকার বা প্রশাসনের তরফ থেকে এই মানুষগুলোকে কিভাবে রিলিফ? এটার ক্ষেত্রে আমার মনে হয় আমরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্পের যে সিস্টেম আছে, ক্যাম্প করে করে কার কি নষ্ট হয়েছে ফ্লাড এফেক্টেড জায়গাগুলোতে গিয়ে ওইখানে বসে সবাই বসবে, ওইখানে ইস্যু হয়ে যাবে। ঠিক, তাহলে প্রশাসনকে এই দায়িত্ব প্রশাসনকে নিতে হবে যে এই ধরনের ক্যাম্প বিভিন্ন ডিএম অফিস থেকে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস থেকে এই ধরনের ক্যাম্প ব্যবহার করে মানুষের ক্ষতি যেগুলো হয়েছে সেগুলোকে আবার রিট্রিভ করার ব্যবস্থা করতে হবে। স্যার আপনি কিছু বলছিলেন? আমি বলছিলাম যে দেখুন, সরকার তো এগুলো আপনারা যেগুলো বলছেন ডিজি লকার বা স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প, এগুলো হতেই পারে, তবে গভর্নমেন্ট একটা ইনিশিয়ালি একটা নোটিফিকেশনও করতে পারে যে যারা নাকি যাদের এই সমস্ত কাগজপত্র নষ্ট হয়েছে, so that they register the matter, they inform the matter to the police station or somewhere. আচ্ছা, ঠিক আছে, যাতে এবং বলে দেয় যে যদি কোন পরবর্তী সময় যদি এই ডকুমেন্টগুলি দরকার হয়, ঠিক আছে, তার কাছে যে নেই, এই যে আমি যে পুলিশ রেকর্ড করালাম এটা, ইট ইটসেলফ উইল সাবস্টেনশিয়েট যে মানে আমি একটা জেরক্স কপি হারিয়ে গেছে ছিল এটা, এবং ইট শুড বি বেসিক্যালি অ্যাকসেপ্টেড। এটা গভর্নমেন্টের নোটিফিকেশন এটা করে দিতে পারে, তাহলে প্রচুর লোকের হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প বলুন বা যা কিছুই বলুন, যাদেরই কাগজ হারিয়েছে ওনারা হয়তো এগুলো বের করবার চেষ্টা করবেন, কেউ তারা বসে থাকবেন না। তবুও সরকারি যদি একটা নোটিফিকেশন করে দেয়, সেটাই আমার জায়গাটা জানার জায়গা বা প্রশ্ন করা যেটা ছিল যে যাদের হারিয়ে গেছে তারা হন্য হয়ে সেগুলোকে আবার ফিরে পাওয়ার চেষ্টা করবে। এই ফিরে পাওয়ার চেষ্টার মধ্যে যারা এগুলোকে ফিরিয়ে দেবার মতো ব্যবস্থা করবে তারা কতটুকু আন্তরিক হওয়া উচিত? ওদের আন্তরিকতা, ওদেরকে এখান থেকে সুযোগ খুঁজবে না, ওদেরকে চেক করবার জন্য তো আমি বলছি নোটিফিকেশনটা দরকার। আচ্ছা, যে নোটিফিকেশনটা থাকলেও আমি তোমাকে এখন দেবো না, অরিজিনালটা নিয়ে আসো, তোমারটা হবে না, নাহলে বেরিয়ে যাবে, কিছু পয়সা লাগবে। কিন্তু যখন নোটিফিকেশনটা থাকবে আমার কাছে অন্য কাগজ দেখালেও, যেহেতু আমি এটা তখন ওই সময়ের মধ্যে একটা টাইম দিয়ে দেবে, পিরিয়ড দিন 15 days or 21 days,
যারা এগুলো করে বা হারিয়েছেন বা নষ্ট হয়ে গেছে, আপনারা দয়া করে পুলিশ স্টেশন বা বিভিন্ন জায়গায় যে সরকার যেটা যেরকম বলে, তার মধ্যে সুযোগ সন্ধানীরা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, এই সুযোগটাকে কাজে লাগানো। না, এখানে তো দেখুন একটা চক্র সব জায়গায় কাজ করছে, অনেক কাগজপত্র এই জায়গাটাতে কিন্তু প্রশাসনের অনেক ভাবে এটাকে দেখা উচিত, এই জিনিসটা হবে মানুষের। আমাদের তো পাড়ায় পাড়ায় বিএলওরা আছে বা এলওরা যায়, ওরাও কিন্তু রিপোর্ট দিতে পারে যে কার কি কোথায় নষ্ট হয়েছে, হারিয়ে গেছে, এবং কি হতে পারে, কি ব্যক্তিগতভাবে কার কি কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ, এবং তখন এই রিপোর্টের উপরে বেস করে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প হলো, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প এবং স্পট ইস্যু হয়ে গেল সব। এটা আছে সিস্টেম, আগেও হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে, এই বিষয়টাতে বিশেষ করে নথিপত্রের ব্যাপারটাতে অনেকেরই আছে বাড়ি থেকে কিছু বের করতে পারেনি, খালি এক জামা কাপড়ে হয়তো বেরিয়ে গেছেন। এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে দুজনের কাছ থেকে জানতে চাইবো আপনাদের কি মতামত। খুব কাছ থেকে দেখেছেন আপনারা, এবং 1983 সালের বন্যাও আমরা দেখেছি, এবং এবার 41 বছর পর 2024-এর বন্যাও আমরা দেখলাম গোটা ত্রিপুরা রাজ্যে। এখন খুব কাছ থেকে দেখার পর আপনাদের কি মনে হয়, প্রায়োরিটি গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে কোনটা সবচেয়ে বেশি এই মুহূর্তে প্রয়োজন, যেটা ত্রিপুরা রাজ্যকে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ, সেটা তো ত্রিপুরা জোন 5-এ রয়েছে ভূমিকম্পের বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে, যেভাবে গরম পড়ছে, গরমটা একটা প্রাকৃতিক দুর্যোগ হয়ে যাচ্ছে আমাদের এখানে, যেটা বিশেষবাবু বলছিলেন আপনি। কিন্তু এই ধরনের বন্যা হলে আগামী দিনে এটা মোকাবেলা করার জন্য ইনিশিয়াল এই মুহূর্তে সবকিছু শেষ হয়ে যাওয়ার পর কি কাজ করা উচিত বলে আপনার মনে হয় বিশ্বজিৎবাবু, ছোট্ট করে? প্রথম কথা হচ্ছে আমাদের এবারের থেকে একটা শিক্ষা নিতে হবে। শিক্ষা না নিলে হবে, শিক্ষা যেমন ধরুন এসডিআরএফ ট্রেন্ড হয়নি, ট্রেনিং ব্যবস্থা করতে হবে। কাটাখালের জায়গাটা, এই জায়গাটা প্লাবট হয়েছে, এই জায়গাটা এই কারণে হয়েছে, কারণ অলরেডি মোটামুটি জানা আছে অনেকগুলো, অন্তত মিনিমাম অনেকগুলো তো আমরা দেখুন, যেগুলো আমরা করতে পারবো না আলাদা, যেগুলো আমরা ইজিলি করা যায় এগুলো আমরা করিনি। ঠিক কেন করিনি? হ্যাঁ, প্রয়োজনে এটার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আছেন ওনাদের মানে ইয়ে করা যেতে পারে যে আপনারা কেন করা হয়নি, কেন এই পজিশন আজকে ভোগ করতে হচ্ছে, প্রশ্ন করা যেতে পারে। যে এবং এগুলোর উপরে অ্যাকশন নেওয়া মানে কি, এগুলোতে আমরা যে মানে যে আজকে সিচুয়েশন ভোগ করতে হচ্ছে, এই সিচুয়েশন ওভারকাম করার জন্য আমাদের এখান থেকেই আমাদের শুরু করতে হবে অ্যাকশনটা। এবং এই এই আগরতলা শহরের জলটা কোথায় কিভাবে আমরা নিয়ে যেতে পারি, এই সিচুয়েশনটা কি কি করতে পারি, যেগুলো আমরা করতে পারি। আপনি সুন্দর কথাই বলেছেন, যেগুলো আমাদের করার অনেক কিছু আছে, অনেক কিছু আমরা হয়তো করে উঠতে পারি না। হাওড়া নদীতে ইচ্ছে করলে একটা বাঁধ আমরা দিয়ে দিতে পারি না, ইন্টারন্যাশনাল ইস্যু, কিন্তু যা আমরা করতে পারি সেগুলো আমরা করিনি, করেছি কিনা বা আগামী দিনে করবো কিনা। এই বন্যা সবকিছু মিটে গেলে আমরা অন্য কিছুতে ব্যস্ত হয়ে পড়বো কিনা, আর এই জিনিসগুলো আমাদের মাথায় থাকবে। এটার জন্য দরকার it should come in the priority of government. ঠিক, গভর্নমেন্টের এটা প্রায়োরিটিতে আনতে হবে, এটা নিয়ে ডেডিকেটেড চিন্তা করতে হবে। একদম। আর 1 মিনিট সময় আছে হাতে, স্যার আপনার কি মনে হয়? আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেখুন এই যে বন্যাটা যেটা হলো, এই বন্যাটা বৃষ্টি আমার তো মোটামুটি 800 mm বৃষ্টি যেটা হয়েছে কয়েকদিনের মধ্যে, তো এটা তো আগামী দিনেও যে হবে না সেটা কেউ বলতে পারে না, হতেই পারে, ইউ শুড বি রেডি, বেশি হতে পারে। কিন্তু আমাদের যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, বেসিক্যালি আনপ্ল্যান্ড যদি আরবানাইজেশন হয়, আপনি এইবার 2024 থেকে শিক্ষা নিলেও আপনাকে লাভ হবে না। আচ্ছা, কারণ কি, এটা যে ওইগুলো অন্য রূপে আসবে। ঠিক আছে, আপনি নদী পরিষ্কার করছেন, নদীতে হাওড়া নদীতে আপনি এক সাইড দিয়ে বাঁধছে, দেখলাম যে বোল্ডার টোল্ডার দিচ্ছে নেটের মধ্যে, তাতে হাওড়া নদী কিন্তু যখন নাকি ওরা এগুলো বসাচ্ছিল তখন প্রচুর পরিমাণে মাটি কিন্তু ভিতরে নদীতেই ছিল, এগুলোকে আর তুলেনি। ঠিক আছে, তাই নদীর নাব্যতাও কমেছে, জলের গভীরতা কমে গিয়েছে, এক সাইডে লাগিয়েছে। ঠিক আছে, এখন এর জন্য জলটা দ্রুত সরেনি, ওইটা তো ইরোশনের জন্য। আচ্ছা ঠিক আছে, ইরোশনের জন্য, কিন্তু ওইটা হচ্ছে অন্য পারপাসের জন্য। না না না, ইরোশনের জন্য আমি বলছি, এই যে এগুলো ব্লকগুলো এইগুলো যে মাটিগুলো যে এদিকে নিয়ে ফেলেছে, এগুলো আর পরিষ্কার করেনি, এগুলো ওইখানেই রয়ে গেছে। সেকেন্ড যেটা বলবো, যে বেসিক্যালি আনপ্ল্যান্ড মানে কি, আগরতলা শহর বেসিক্যালি যেহেতু সবাই করাই বলছে, সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি আরবানাইজেশনটাকে আগরতলা শহরে প্ল্যান করতে হবে। সব জায়গায় সবাই ইচ্ছা করলে একটা বাড়ি, ফ্ল্যাট বাড়ি তুলতে পারবে না। ঠিক আছে, দরকার হলে গভর্নমেন্ট মাস্ট থিঙ্ক ফর ট্রান্সফারিং দিস, গোয়িং ফর অ্যানাদার সিটি নিয়ার আগরতলা।
যেখানে নাকি সমস্ত চিন্তা করতে হবে। কারণ কি আপনি লক্ষ্য করে দেখুন, আপনি যদি গান্ধীনগর যদি দেখেন, আপনি আহমেদাবাদ ছিল, দে হ্যাভ শিফটেড টু গান্ধীনগর, ঠিক আছে, গ্রেটার আগার। সুতরাং গভর্নমেন্টকে ওই লাইনে চিন্তা করতে হবে, নয়তো এখানের মধ্যে এসে ঠিক আছে কত মেরামত করবেন আপনি, মেরামত করে শেষ করতে পারবেন না। এদিকে করবেন তো ওইদিকে চলে যাবে, এদিকে করবেন তো যা কিছু। আপনি ট্রাফিক ব্যবস্থাকেও সেদিন বলি যে আপনারা রাস্তা তো বাড়াতে পারছেন না, তাই যানজট হচ্ছে। সেটা ওই আগরতলা মিউনিসিপ্যালিটির উপরে বা ওই ডিজাস্টার লেভেল ম্যানেজমেন্ট কমিটির উপর ছেড়ে দিয়ে লাভ না। গভর্নমেন্টকে ভাবতে হবে, গভর্নমেন্টের পলিসি অন্যভাবে চিন্তা করতে হবে, অন্যরকমভাবে পলিসি, নিউ পলিসি চিন্তা করতে হবে, আনতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আজ গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা আপনারা করলেন এবং আলোকপাত করলেন কি কি করা উচিত আমাদের আগামী দিনে, আমাদের কিভাবে তৈরি থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক বন্ধুরা, প্রকৃতির ওপর আমরা মানুষেরা যেভাবে অত্যাচার চালিয়েছি তাতে প্রকৃতি এই রুদ্ররূপ দেখাতে বাধ্য। এমন ভয়ানক পরিস্থিতির জন্য আমাদের আগামী দিনেও তৈরি থাকতে হবে। তবে এখন সময় সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সেই সব মানুষের পাশে দাঁড়ানো যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের যে কোনো সমস্যায় আমরা আওয়াজ তুলব, আমরা প্রশ্ন করব। বন্যা বিপর্যস্তদের পাশে শুরু থেকে আমরা ছিলাম এবং আছি। তাই বন্যার পাশাপাশি দেশ, দুনিয়া ও রাজ্যের সব খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।